বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জাতিসংঘের। আজ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর ইউনূস। প্রশাসনে আওয়ামী লীগের প্রেতাত্মা বসিয়ে সংস্কার সম্ভব নয়, গণহত্যাকারীদের জনগণের ময়দানের রাজনীতির অধিকার নেই। সংবিধানের রক্ষক হলেও সরকারি প্রভাবমুক্ত নয় বিচার বিভাগ, বিচারকদের মানসিকভাবে স্বাধীন হওয়ার তাগিদ। সপ্তাহান্তে চড়া নিত্যপণ্যের বাজার বেড়েছে মাছ মুরগির দাম, বাড়তি চিনিও, ছুটির দিনে কারণ ছাড়াই বাড়ে পণ্যের মূল্য, অভিযোগ ক্রেতার। বাংলাদেশের ইলিশ দেখতে কলকাতার বাজারে মানুষের ঢল, কেজি প্রতি বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকায়। এবং কানপুর টেস্ট দিয়ে সাদা পোশাকে নিজেদের ফিরে পেতে মরিয়া বাংলাদেশ, মধ্যাহ্ন বিরতি পর্যন্ত টাইগারদের সংগ্রহ 2 উইকেটে 74 রান। দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরের সঙ্গে আছে আমি শিকা আজিজ। দেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে আজ প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন শান্তিতে নোবেল জয়ী একমাত্র বাংলাদেশি ডক্টর ইউনূস। তার ভাষণে তুলে ধরা হবে গণ অভ্যুত্থানের বীরত্বগাথা গল্প। এছাড়া দেশের সার্বিক পরিস্থিতি সহ তার সরকারের আগামী কর্মসূচি নিয়েও বক্তব্য দেবেন প্রফেসর ইউনূস। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। বুকের তাজা রক্ত দিয়ে তৈরি নতুন বাংলাদেশের নেতা হিসেবে আজ জাতিসংঘে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক সময় সকাল 10:30 থেকে বেলা 11:30টার মধ্যে তার ভাষণ দেবার কথা রয়েছে। সেই হিসেবে বাংলাদেশের জনগণ তার বক্তব্য শুনতে পারবেন রাত 8:30 থেকে 9:30টার মধ্যে। এবারে ৭৯তম সাধারণ অধিবেশনে প্রফেসর ইউনূসকে ঘিরে ব্যাপক উৎসাহ কাজ করছে বিশ্ব নেতাদের মাঝে। জানা গেছে তার ভাষণে গুরুত্ব পাবে ছাত্র জনতার জুলাই বিপ্লব, শহীদদের বীরত্বগাথা গল্পগুলো শুনবেন বিশ্ববাসী। এছাড়া দেশের অর্থনীতি সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন ডক্টর ইউনূস। একই সঙ্গে তুলে ধরা হবে সরকারের আগামী কর্মসূচি ও বিশ্ব পরিস্থিতি। গেল সোমবার রাত থেকে নিউ ইয়র্ক পৌঁছার পর থেকে ভীষণ ব্যস্ত সময় পার করছেন সরকার প্রধান। খোদ বাইডেন প্রশাসন ছাড়াও ভারত সহ বিভিন্ন দেশ আর আন্তর্জাতিক ব্যক্তিত্বের পূর্ণ সহযোগিতার আশ্বাস পেয়েছেন প্রফেসর ইউনূস। সফরের শেষ দিন শুক্রবারে ডক্টর ইউনূসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মাইজুর সাথে সাক্ষাৎ, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাক্ষাৎকার, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার সাথে সৌজন্য সাক্ষাৎ এবং বাংলাদেশে বিনিয়োগকারীদের সাথে বৈঠক। আজ রাতেই দেশের উদ্দেশ্যে রওনা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে থাকা অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বাংলাদেশে আশ্রয় নেওয়া 10 লাখেরও বেশি রোহিঙ্গার দুর্দশার অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় দায়িত্ব রয়েছে বলে মনে করেন জাতিসংঘের শরণার্থী সংস্থার হাই কমিশনার ফিলিপ্পে গ্রান্ডি। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট হংবো। বৈঠকে মহাসচিব বলেন, জাতিসংঘ বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত। বাংলাদেশের শান্তি রক্ষীদের প্রশংসা করে জাতিসংঘের মহাসচিব বলেন, তারা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে 10 লাখেরও বেশি রোহিঙ্গার দুর্দশার অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও বেশি কিছু করা উচিত এবং জাতিসংঘ রোহিঙ্গা শিশুদের শিক্ষার জন্য আরও সহায়তা করতে প্রস্তুত বলে জানান জাতিসংঘের শরণার্থী সংস্থার হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। এদিকে আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট হংবো প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে বলেন, যখন প্রয়োজন হবে তখনই ILO তার ডাকে সাড়া দেবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। প্রশাসন বিশেষ করে স্বাস্থ্য খাতে সর্বত্র
আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে দাবি করে দুর্নীতিবাজদের দায়িত্বে রেখে সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা AZM জাহিদ হোসেন। মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দেরি হলে দেশের মানুষ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও ফুঁসে উঠতে পারে বলেও দাবি তার। আর গণতন্ত্রকে সুসংহত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। কক্সবাজারে ছাত্র জনতার আন্দোলনে শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে পেকুয়ায় দেখা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, গণ অভ্যুত্থানের শহীদদের সম্মান দিতে সুসংহত করতে হবে স্বাধীনতা সার্বভৌমত্ব। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রকে আমরা সুসংহত রাখার চেষ্টা করব। এটাই হবে আমাদের শহীদের রক্তের প্রতি সম্মান প্রদর্শন করার একমাত্র রাস্তা। এদিকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে মহাখালী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি মিলনায়তনে অনুষ্ঠিত হয় ফার্মাসিস্ট সমাবেশ। সমাবেশে নিজেদের দাবি তুলে ধরার পাশাপাশি তা বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সংগঠনটির নেতারা। স্বাস্থ্য খাতে পরনির্ভরশীলতা কমাতে এ খাতের গুণগত মান বৃদ্ধির ওপর জোর দেন প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। যদি হেলথকে পরনির্ভরশীল না রাখতে চাই, যদি আমাদের দেশ থেকে রোগীর বাইরে যাওয়া বন্ধ করতে চাই, তাহলে আমাদের সরকারি এবং বেসরকারি উভয় সেক্টরে আমাদের গুণগত মান আরো উন্নত করতে হবে। স্বাস্থ্য খাত সহ পুরো প্রশাসনকে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোষরমুক্ত করার দাবিও জানান তিনি। যারা হাজার হাজার টাকা দিয়ে বালিশ কিনছে, যারা হাজার হাজার টাকা দিয়ে মশারি কিনছে, যারা হাজার হাজার টাকা দিয়ে মাস্ক কিনছে, প্রত্যেকটা লোক যার যার চেয়ারে বসে আছে। দে শুড বি রিমুভ, এবং তাদেরকে ইমিডিয়েটলি ওখান থেকে যদি রিমুভ না করা হয়, তাহলে এই স্বাস্থ্য সেক্টরে কিন্তু সংস্কারের জন্য সরকারের যে উদ্যোগ সেটি ভেস্তে যাবে। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন ডাক্তার AZM জাহিদ হোসেন। মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন যত দ্রুত করবেন, তত দ্রুত মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবেন। যত দেরিতে করবেন, মানুষ কিন্তু আবারও আপনাদের বিরুদ্ধে ফুঁসে উঠতে পারে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার অধিকার নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান। খুলনা নগরীর সোনাডাঙ্গায় রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় বিডিআর বিদ্রোহের নামে সেনা সদস্যদের হত্যা সহ দেশের সব হত্যাকাণ্ডের বিচার এবং এর মাস্টার মাইন্ডদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। নয়তো তৃতীয় শক্তির উত্থান হতে পারে বলেও সতর্ক করেন জামায়াতের আমির। গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। রাজনীতি করবে তারা যারা মানুষের কল্যাণে নিবেদিত হবে, দেশ এবং রাষ্ট্রকে, জনগণকে যারা ন্যায়, ইনসাফ, শান্তি এবং সমৃদ্ধি উপহার দেবে। রাজনীতি করার অধিকার কেবল তাদের থাকবে, অন্য কারণে। সংবিধানের রক্ষক হলেও বিচার বিভাগ কখনোই প্রশাসনের থাবা থেকে মুক্ত হতে পারেনি বলে মন্তব্য করেছেন সিনিয়র আইনজীবীরা। জেড আই খান পান্না মনে করেন, বিচারপতিকে সবার আগে মানসিকভাবে স্বাধীন হতে হবে। শামীমা আক্তারের প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গেল 1.5 মাসে বিচার ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে নানা পদক্ষেপ নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সর্বোচ্চ আদালতের বিচারক নিয়োগের পাশাপাশি অধস্তন আদালতে 4 শতাধিক বিচারককে বদলি সহ দফতর পুনর্বণ্টন করেছে আইন মন্ত্রণালয়। বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা সহ বিচার বিভাগীয় সংস্কারে একটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে ইতোমধ্যে। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মুমিনুর রহমান।
গেল 21 সেপ্টেম্বর বিচারকদের উদ্দেশ্যে অভিভাষণ দেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। এতে বিচার বিভাগ সংস্কারে একটি রোডম্যাপ ঘোষণা করেন তিনি। আমি আশাবাদ ব্যক্ত করি উক্ত কমিশন আমার ঘোষিত রোডম্যাপ পর্যালোচনাপূর্বক বিচার বিভাগের সার্বিক উন্নয়ন ও স্বাধীনতা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জানান, বিচার বিভাগকে সংবিধানের রক্ষক বলা হলেও কখনোই রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে ভূমিকা রাখতে পারেনি বিচার বিভাগ। জুডিশিয়ারিকে বলা হয় গার্ডিয়ান অব দি কনস্টিটিউশন, অথচ এই গার্ডিয়ান অব দি কনস্টিটিউশন কোনোদিনই এক্সিকিউটিভদের থাবার থেকে মুক্ত হয়ে কাজ পরিচালনা করতে পারে নাই। ফাইন্যান্সিয়াল এবং ট্রান্সফার এগুলো যদি মন্ত্রণালয়ের হাতে থাকে, অর্থাৎ এক্সিকিউটিভদের হাতে থাকে, তাহলে তো সেখানে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে না। সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না মনে করেন, বিচারপতিদের সবার আগে মানসিকভাবে স্বাধীন হতে হবে। বিচারালয়ে স্বাধীনভাবে বিচার করার জন্য স্বাধীন মানসিকতার মানুষ প্রয়োজন, বিচারক প্রয়োজন, যোগ্যতার মাপকাঠিতে প্রমোশন হবে। দিস ইজ মোর ইম্পর্টেন্ট। আগে 5 বছর গেলে পরে একটা প্রমোশন, 10 বছর গেলে পরে আরেকটা প্রমোশন। এটা বলেও যে আমি এত বছর সার্ভিস আছে, আমার এখন এটা হবে না কেন? বাট সে যদি অযোগ্য হয় কিভাবে দেবে? স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় আইনি লড়াই করা 2 আইনজীবীর মতে, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা না হলে ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব না। জনকল্যাণে আইন প্রণীত হচ্ছে কিনা এবং প্রশাসন মানুষের অধিকার ক্ষুণ্ণ করছে কিনা এই আইন প্রয়োগ করতে গিয়ে, এটা দেখার দায়িত্ব বিচার বিভাগের। বড় কর্তাদের বিরুদ্ধে কোনো অর্ডার দিতে গেলেই পরের দিনের বিচারকের আর ওই বেঞ্চ থাকছে না। লোয়ার জুডিশিয়ারিতে 15 দিন পর বদলি করা হচ্ছে। বাচ্চা কাচ্চা স্কুলে কেবলমাত্র ভর্তি অপরাধ কি কর্তার কথা শোনেনি, তারপর অনেক বিচারক জামিনের অর্ডার দেওয়ার 24 ঘন্টার মধ্যে তাকে উইথড্র করা হচ্ছে, তাকে সাসপেন্ড করা হচ্ছে। আমরা দেখেছি ইনস্ট্রাকশন দেওয়া হয়, নির্দেশনা দেওয়া হয় কোনটাতে বেল দিবে, কোনটাতে রিমান্ড দিবে, কোনটাতে রিমান্ড দিবে না। এবং শুধু তাই নয়, এমনও হয়েছে একদিনে বিচার বসিয়ে একদিনে 17 জন সাক্ষী নিয়ে রাত 9টায় রায় দেওয়া হয়েছে। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। সপ্তাহ ঘুরেও স্বস্তি ফেরেনি সারা দেশের নিত্যপণ্যের বাজারে। চড়া ইলিশ সহ শাকসবজি ও মাছ মাংসের দাম, বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতারা। যদিও বিক্রেতারা দুষছেন সরবরাহ সংকটকে। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপন অপর রিপোর্ট। সপ্তাহ ঘুরেও চড়া নিত্যপণ্যের বাজার, দাম বেড়েছে ইলিশ সহ মাছ মাংস ও শাকসবজির। চাঁদপুরের মাছঘাটে ইলিশ কিনতে এসে বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতারা। এই ঘাটে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকায়, 700 থেকে 900 গ্রামের ইলিশ কেজি প্রতি 1600 থেকে 1700 টাকা এবং 600 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকা। এর পেছনে সরবরাহ সংকটের অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। তো এখানে ইলিশের বাড়ি আসছিলাম মাছ নেওয়ার জন্য, তো এখানে অনেক মাছের দাম বেশি, ঢাকার থেকে এখানে দাম বেশি। আজকের বাজারে মনে করেন 2000-এর কাছাকাছি পিছিয়ে গেছে, আর মনে করেন ভারতীয় মাছ টানতেছে মোটামুটি, এই জন্য বাজারটা অত্যন্ত হাই হয়ে রয়েছে। ভোলার বাজারে বাড়তি কাঁচামরিচ, টমেটো ও গাজরের দাম। শুক্রবার ছুটির দিনে কাঁচামরিচ কেজি প্রতি 200 টাকা, গাজর 180 টাকা এবং টমেটো বিক্রি হচ্ছে 170 টাকায়। তবে 2 থেকে 5 টাকা কমেছে আলু, পেঁয়াজ, রসুন ও আদার দাম। এখানেও চড়া ইলিশের দাম। বাজারে করার ক্ষমতার বাইরে, সাধ্যের ভিতরে নাই, সবকিছুর দামই বাড়তি, অনেক অতিরিক্ত দাম দিয়ে কিনতে হয়। বর্তমানে যে হারে দ্রব্য জিনিস দাম বাড়তি, আর একটু কম হইলে সাধারণ মানুষের জন্য ভালো হয়, কেনাকাটার জন্য সুবিধা হয়। আসলে আমাদের আর্থিক যে অবস্থা, তাতে বাজার দাম যদি দিন দিন বাড়তে থাকে, তাহলে আমাদের জীবনযাত্রার মান তো আরে বাড়তে আছে না, আমাদের খুব কষ্ট হচ্ছে। বগুড়ার বাজারে বাড়তি চালের দামও। কাটারি চাল বিক্রি হচ্ছে 66 থেকে 68 টাকায়, নওগাঁর নাজিরশাইল কেজি প্রতি 76 টাকা, আটাশ চালের দাম ঠেকেছে 58 টাকায়, আর মোটা 29 চাল বিক্রি হচ্ছে 56 টাকা কেজি। আমরা যারা সাধারণ জনগণ বা যারা খেটে খাওয়া মানুষ, তাদের জন্য শাক সবজি এগুলি খাবার দাবার সংসার চালানো অনেক কঠিন হয়ে যাচ্ছে। ঝাঁঝ কমেনি বগুড়ার কাঁচা বাজারেও। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 240 টাকা, এছাড়া বেগুন 80 টাকা, পেঁয়াজ 110 টাকা, করলা 60 টাকা আর পটল বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে। অপরিবর্তিত রয়েছে আলুর দাম। সব বাজারের দামই বেশি, আলুর দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, বেগুনের দাম বেশি, করলার দাম বেশি। কাঁচামরিচ 60 টাকা পোয়া, 240, আর শাঁসিলা 30 টাকা পিস,
করলে 60 টাকা কেজি, পেঁপে 20 টাকা কেজি, বেগুন 80 টাকা কেজি, পটল 30 টাকা কেজি। বাজারে তো বেশি হয়ে গেছে, আজকে তো বৃষ্টি কারণে তুলতে পারেনি, এই জন্য বেশি হয়ে গেছে। বন্যা পরবর্তী নোয়াখালীর বাজারেও নেই স্বস্তি। গেল সপ্তাহে মুরগির দাম কম থাকলেও শুক্রবার ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 40 থেকে 50 টাকা। মুরগির ডিম হালি প্রতি বিক্রি হচ্ছে 52 টাকায়। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাপ্তাহিক ছুটির দিনেও অস্থিতিশীল নিত্যপণ্যের বাজার। বেড়েছে মাছ, মাংস, মুরগি ও চিনির দাম। ভরা মৌসুমেও সাধ্যের নাগালে আসছে না ইলিশের দাম। ক্রেতাদের অভিযোগ, ছুটির দিনে কোনো কারণ ছাড়াই নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার চড়া নিত্যপণ্যের বাজার। বেড়েছে মাছ, মুরগি, চিনির দাম। হিমশিম অবস্থা সাধারণ মানুষের। আদা, রসুন এগুলি বিদেশ থেকে আমদানি করতে হয় এবং হলুদ, ইন্ডিয়ান মরিচগুলির দাম বেশি, এরপরে চিনির দাম বেশি। অন্যান্য মালের দাম আগের দামে আছে, ডাইল, আটা মাছের দাম আগের দামে আছে। ছোটগুলা আমি ব্যস্ত আছি 700 টাকা আর 600 টাকা ছোটটা, আর বড় 1 কেজি সাইজেরটি 1700-1800 টাকা, আর 1.5 কেজি সাইজেরটি ওটা হলো 2200 টাকা কেজি বর্তমানে। হ্যাঁ, আগের চেয়ে বাড়তি, কেজি প্রতি 100-200 টাকা বাড়ছে। বেড়েছে ইলিশ সহ অন্যান্য মাছের দামও। ছুটির দিন কোনো কারণ ছাড়াই নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা। অভিযোগ ক্রেতাদের, মাংস বা সব ধরনের জিনিসপত্রই আমরা বেশি দামে কিনতে হচ্ছে। যেমন আজকেই দেখা যাচ্ছে যে মুরগির দাম 190 টাকা কেজি, মানে পোলট্রি, যেটা গত সপ্তাহে 180 টাকা ছিল। এই ক্ষেত্রে ভোক্তা হিসেবে আমরা প্রতিনিয়তই একটা অস্বস্তিকর পরিবেশে আছি। মানে মোরলেস যদি ওভারঅল চিন্তা করেন তো দাম খুব একটা ভেরিয়েশন নাই, মানে আগে যেরকম ছিল এরকমই আছে বলা যায় আর কি। যেটা আসলে আমাদের যে খুব নাগালে চলে আসছে, আমরা এখন মানে আগে একটু বেশি কিনতে পারছি সেরকম না আসলে, মানে আমাদের সেই বাজেটের মধ্যে থাকতে হচ্ছে। আর ব্যবসায়ীরা বলছেন, পর্যাপ্ত চাহিদা না থাকা ও ভ্যাট ট্যাক্স বেশি হওয়ায় কমছে না দাম। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহ কেজিতে 15-20 টাকা পার্থক্য। গত সপ্তাহে আমরা ব্রয়লার বিক্রি করছি 165-70, এই সপ্তাহে আজকে বিক্রি করতেছি 185-80। বাড়ার কারণ হলো মনে করেন খামারে খাদ্যের দাম বেশি, মনে করেন ওষুধের দাম বেশি। খামার আলাদা কমে বিক্রি করতে পারলে আমরাও কমে আনতে হলে আমরাও কমে বিক্রি করবো। সব সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণে আনার আহ্বান নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের নামে রয়েছে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ। তার এই দুর্নীতির অন্যতম সহযোগী মেয়রের এপিএস ফরিদ উদ্দিন। তিনি নিজেই ছিলেন একজন অঘোষিত মেয়র। তার কথায় উঠতে বসত মেয়র আতিকুল ইসলাম। এমনকি মিডিয়া ম্যানেজ সহ ঠিকাদারি কাজ হাতিয়ে নেওয়া সহ নামে বেনামের কোম্পানির মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামের ভুয়া ভাউচার তৈরি করে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। নিজের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের নামেও নিয়েছে লাখ লাখ টাকা অনুদান। প্রভাব খাটিয়ে ভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শের অফিসার সহ কর্মচারীদের চাকরি থেকে বরখাস্ত সহ নানা ধরনের হয়রানি করত ফরিদ। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। উত্তর সিটির পলাতক মেয়র আতিকের এপিএস ফরিদ উদ্দিন সহকারী হয়েও শাসন করতেন পুরো সিটি কর্পোরেশন। সাবেক মেয়রের নানা অনিয়ম আর দুর্নীতির মূল হোতাই ছিলেন এই ফরিদ। বিভিন্ন প্রোগ্রাম আর অনুষ্ঠানে ভুয়া ভাউচার তৈরি করে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। 2022 সালে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বনানী কবরস্থানে আগমন উপলক্ষে প্যান্ডেল, লাইট আর গেট বাবদ খরচ দেখিয়ে পকেটে পড়েছে অর্ধ কোটি টাকা। আর এসব খরচ পুরোটাই দেখানো হয়েছে সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন খাত থেকে। উত্তর সিটির পরিচ্ছন্নতা কর্মীদের টেন্ডার হাতিয়ে নিয়েছেন নিজেরই ঠিকাদারি প্রতিষ্ঠান মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট। শুধু তাই নয়, নিজ প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে খাল পরিষ্কার করিয়েও বিল দেখানো হয়েছে 3 কোটি টাকা। পাশাপাশি নিজেরই তৈরি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিডি ক্লিনের নামেও অনুদান নিয়েছেন 13 লক্ষ টাকা, যা অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের থেকে অনেক বেশি। বিডি ক্লিনের একজন সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে লাইভ করে দেন আরও চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ আছে তার কারণে কোনো স্বেচ্ছাসেবী সংগঠন সিটি কর্পোরেশন থেকে কোনো অনুদান পেত না। তো বিডি ক্লিনের পীর সাহেব যে ফরিদ উদ্দিন আছেন, ফরিদ উদ্দিন তখন এক নারী কেলেঙ্কারির সাথে জড়িত ছিল বনানী বিদ্যানিকেতনে, এবং সেগুলো অনেক অনেক কথা হয়েছে, অনেক কিছু হয়েছে, এগুলো অনেক স্ক্রিনশট আছে, সব কিছুই আছে। তো এগুলো তখনকার সময় ভাইরাল হয়। আর কোটা সংস্কার আন্দোলনের সময় ফরিদ তার নিজের ফেসবুক আইডিতে শিক্ষার্থীদের বিপক্ষে আপত্তিকর পোস্ট দিয়ে সমালোচনায় আসেন। এমনকি বিডি ক্লিনের সদস্যদের আন্দোলনে যোগ না দিতে নির্দেশ দিয়েছিলেন ফরিদ।
এছাড়া আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত না থাকলে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের করা হতো বদলি, দেয়া হতো অব্যাহতি। এরকমই কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা বলে দেশ টিভি। তারা জানায় বিএনপির মিছিল মিটিংয়ে যাওয়ার কারণে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। আমাকে তারা বিভিন্ন সময় হয়রানি করেছিল আমি বিএনপির পলিটিক্স করতাম দেখে। এছাড়া ফরিদ এবং মুজাহিদ বিভিন্ন দপ্তরে যে মানুষকে জোর জবরদস্তি করে ফাইল সই করাতো। আমার একাধিকবার ঠিক আছে যে মেয়র স্যারের এপিএস ফরিদ সাহেব আমার বারবার বলছে যে আপনি বিএনপি করতে পারবেন না, বিএনপির দল বেনিশ, এরা কোনো সময় ক্ষমতা আসতে পারবে না। এই সুবাদে ঠিক আছে আমার এই কর্মচ্যুত করার আগে আমার ডাক ছিল, বলছে যে আপনি 5 লক্ষ টাকা দিবেন, 5 লক্ষ টাকা দিলে আপনারা কর্মচ্যুত করবো না। এসব অভিযোগের বিষয়ে বারবার চেষ্টার পরও যোগাযোগ করা যায়নি তার সঙ্গে। 5 আগস্ট সরকার পতনের পর থেকেই পলাতক ফরিদ। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। দেশীয় পর্যটকে ভরপুর থাকলেও কক্সবাজারে নেই বিদেশি পর্যটকের তেমন উপস্থিতি, নেই বিদেশি পর্যটকদের জন্য আলাদা কোনো সুযোগ সুবিধাও। অব্যবস্থাপনা ও পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে বিশ্বের অন্যতম দীর্ঘ এই সমুদ্র সৈকতে টানা যাচ্ছে না বিদেশি পর্যটক। অপার সম্ভাবনাময় কক্সবাজারকে অব্যবস্থাপনা দূর করে বৈশ্বিক পর্যটন স্পটে রূপান্তরের দাবি বিশেষজ্ঞদের। সৌরভ দেবের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর কক্সবাজার, পাহাড়ে হেলান দিয়ে সমুদ্রের সৌন্দর্য অবলোকন করা যায় দুচোখ ভরে। কক্সবাজারে সারা বছরই দেশি পর্যটকের আনাগোনা থাকলেও বিদেশি পর্যটক তেমন একটা আসেন না বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। এমনকি বিদেশি পর্যটকের কোনো পরিসংখ্যানও নেই প্রশাসনের কাছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন গেল 1 বছরে তাদের হিসেবের খাতায় বিদেশি পর্যটকের সংখ্যা একেবারেই শূন্যের কোটায়। আমাদের যে সম্পদগুলো আছে, যে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো আছে, ওগুলো যদি আমরা বিদেশিদের কাছে যদি প্রচার করতে পারি, প্রচুর পর্যটক কক্সবাজার আসবে বলে আমি ধারণা করছি। দেশি পর্যটকরাও মনে করছেন পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা না থাকায় এবং আধুনিক সুযোগ সুবিধার অভাবে বিদেশি পর্যটক টানতে পারছে না কক্সবাজার। আধুনিক বিনোদনের সুযোগ সুবিধাগুলো আমরা এখানে পাই না, যেটা বিদেশি দিতে পারে। তারা ওখানে কষ্ট হলেও ওখানে চলে যায়, মিনারেল ওয়াটার খাওয়ার জন্য তারা বাংলাদেশে আসবে না। তাদের সেই ফ্যাসিলিটিগুলো আমরা যদি দিতে পারি, আমরা মানে অনেক বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারবো। সদিচ্ছার অভাবে মুখ থুবড়ে পড়ছে এমন অপার সম্ভাবনা বলছেন বিশেষজ্ঞরা। বিদেশি পর্যটক আনতে গেলে যে উদ্যোগ এবং যে আয়োজন দরকার, তার যথেষ্ট ঘাটতি রয়েছে। আমরা আসলে বিদেশি পর্যটকের বাংলাদেশে আগমন, এই ব্যাপারে আমরা আসলে কতটুকু সিরিয়াস, এই ব্যাপারটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এদিকে এবারের পর্যটন দিবস উপলক্ষে অনেকটা দায়সারা আয়োজন কক্সবাজার ঘিরে, নেই তেমন কোনো উৎসব মুখরতা। খোদ জেলা প্রশাসকের মুখেই শোনা গেল নানান অব্যবস্থাপনার কথা। একটি বিচে পর্যটকবৃন্দ আসলে সেখানে সুইমিং করার পরে তারা একটি চেঞ্জিং রুম চান, তারপর নিরাপত্তা চান, তারপরে বিচে আনওয়ান্টেড ইন্টারাপশন যাতে না হয় সেটি চান, বিরক্তি উদ্রেককারী কেউ যেন তাকে ডিস্টার্ব করতে না পারে সেটি চান। পাশাপাশি বিচ থেকে আমাদের হোটেল পর্যন্ত যাওয়া আসা এবং শহরের ভেতরে যে যাতায়াত, এগুলোর সুবিধা তারা চান। পাশাপাশি বীজটি তারা পরিষ্কার দেখতে চান। তো আমাদের এখানে আমরা প্রায়শই দেখি যে আমরা শুনে থাকি যে এখানে বিচে ময়লা আবর্জনা ফেলা হয়, তারপর আমাদের প্লাস্টিক ফেলা হয়, এগুলো শুনে থাকি আমরা। সংশ্লিষ্টরা বলছেন একটি আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে কক্সবাজারকে গড়ে তুলতে পারলে এখান থেকেই আয় করা যাবে প্রচুর বৈদেশিক মুদ্রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।